আজকে আপনাদের টপিক হচ্ছে কি জাতিসংঘ প্রতিষ্ঠার প্রেক্ষাপট, তাই না? অনলাইনে যারা আছেন তারা একটু 1 মিনিট সময় দিলে একটু রেসপন্স করবেন যে সাউন্ড বা আপনারা ক্লিয়ার কিনা। এটা কি জুমের মাধ্যমে? জুম জুম ক্লাস? মানে মানে ওরা তো দেখতে পাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আশা করি সাউন্ড ক্লিয়ার। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইউএন প্রেক্ষাপট। ইউএন প্রেক্ষাপটের আগে আরেকটা বিষয় মনে রাখতে হবে। এই ইউএন টপিকটা আপনাদের আন্তর্জাতিকের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। 2 নাম্বার আসবে মাস্ট, একদম মিনিমাম 2 নাম্বার। আইদার কোয়েশ্চেন অনেক ইজি আসতে পারে, অথবা আইদার কোয়েশ্চেন অনেক কি আসতে পারে, কঠিন আসতে পারে, কিন্তু আসবেই এই জায়গা থেকে। কঠিন বলতে এমন না যে আমরা পড়বো না, সেরকম কোনো জায়গা থেকে না। মানে যেগুলো আমরা পড়বো, কিন্তু একটু সিস্টেমেটিক্যালি পড়তে হবে জায়গা জিনিসটা। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আপনাদেরকে আমি গত 2 ক্লাসে কিছু কাজ দিয়েছিলাম, আপনারা করছেন কিনা আমরা জানি না। হ্যাঁ, অনলাইনে আপনারা যারা আছেন তারা রেসপন্স করবেন যদি করে থাকেন। আপনাদেরকে বলছিলাম হচ্ছে আহ মানে এর 2টা ক্লাসে যে জিনিসগুলো পড়িয়েছিলাম সেটা হচ্ছে কি আপনার আগের বিসিএস এর কোশ্চেনের সাথে কতটুকু রিলেটেবল, সেই জিনিসগুলো আপনারা দেখছেন কিনা দেখে আপনারা কে কে দেখছেন বলুন। আজকে ফার্স্ট কেউ কি আছেন এখানে? আজকে ফার্স্ট কেউ তো নেই, কারণ আপনারা আগে করছেন জানেন। তাহলে আপনাদেরকে যে বলছিলাম একটা কাজ দিছিলাম, কাজটা করেন নাই কেন? তো কি বলেন আপনি? ভুলে গেছেন? বাড়িতেই থাকেন, এটা তো এমন না যে বাড়ি থাকলে করা যাবে না। আপনি ছিলেন ছিলেন আপনি গ্যাপ পড়ে গেছে আপনার। আপু, দেখি বলেন, আপনি করেন নাই কেন বলেন। বিষয়টা হচ্ছে, আমি একটু করে বলি। সময়টা তো ইনভেস্ট করতেছেন। হ্যাঁ, অনলাইনে কেউ কি দেখছেন? একটু রেসপন্স করবেন যদি করে থাকেন যে আপনাদেরকে যে কাজ দেওয়া হয়েছিল ক্লাসের উপর বেস করে হচ্ছে প্রিভিয়াস বিসিএস এর যে কোশ্চেন গুলা আপনাদেরকে দেখতে বলছিলাম, যে আমরা যে পড়ালেখাটা আসলে করতেছি সেখান থেকে কোশ্চেন কতটুকু আসতেছে। ওকে, এখন যদি আসলে আপনারা অ্যানালাইসিসটা না করেন, আপনারা দেখেন আপনাদের সাথে আমাদের ক্লাস শুরু হয়েছে অলমোস্ট ফেব্রুয়ারি মার্চের দিকে, মনে তাই না? এখন এখন কি জুন শেষ। তার মানে দেখেন, চোখের পলকে কিন্তু আপনারা 4 থেকে 3 মাস খাই ফেলছেন মিনিমাম, তাই না? তো এই 3 মাসে আপনার অ্যাচিভমেন্টটা কি? এই 3 মাসে আসলে আপনি কতটুকু সময় দিচ্ছেন নিজেকে, নিজের পড়ার জন্য কতটুকু সময় দিচ্ছেন, কয় নাম্বার আপনার ক্লিয়ার হয়েছে, এটা আপনাকে বলতে পারতে হবে। আমি কি বিষয়টা বুঝাতে পারছি কিনা? আপনার এক্সাক্ট লক্ষ্যটা কি সেটা আপনাকে জেনে আপনাকে বসে প্ল্যানিংটা করতে হবে, না হলে সময়গুলো কায় ফেলবেন। একটা সময় গিয়ে আর 2 থেকে 5 বছর পরে গিয়ে না কোনো প্রাইভেট জবে আপনি ইন হতে পারবেন, না গভর্নমেন্টে আপনার আর কোনো এলিজিবিলিটি থাকবে বা হচ্ছে ট্রাই করতে পারবেন বিষয়টা। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তো সো মানে এখানে আসলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, অনেস্টলি আর একটা কথা বলেন, মানে অফলাইন অনলাইন যেখানেই আমার কথা আপনারা শুনতেছেন, যে আপনারা ডেইলি কয় ঘন্টা টেবিলে বসে? মিনিমাম 4 ঘন্টা বসেন একদম মনোযোগ দিয়ে, সেরকম কেউ আছেন? একজন। আর শুধু 4 ঘন্টা সারাদিনে 24 আওয়ার্সে 4 আওয়ার্স একদম মন দিয়ে পড়তে বসেন। মাঝে মাঝে পড়েন। শোনেন, ইউনিভার্সিটি লাইফের পড়ালেখা ছিল একরকম, যে আমি বাউন্ডারিতে ছিলাম, পরীক্ষার রুটিন দিছে, আমি একটু সিরিয়াস হয়েছি। ওটা আর এটা সম্পূর্ণ ডিফারেন্ট। আপনাকে এখন একটু ওল্ড স্কুলে চলে যেতে হবে। ওল্ড স্কুল মানে হচ্ছে আগের যে সিস্টেম, আমরা 6 to 10 পড়ালেখা করার সময় যে কাজটা করতাম, প্রত্যেকদিন সন্ধ্যায় বসতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। বিষয়টা হচ্ছে দেখেন, আপনি এখানে যত বেশি পাঞ্চুয়াল, যত বেশি ডেডিকেটেড থাকবেন, আপনার চাকরিটা আপনি তত বেশি ইজিলি পাবেন।
এটা নতুন পুরাতন সবার জন্য। এটা এমন একটা পড়া, যে পড়াটা আমরা সবাই জানি, কোথাও না কোথাও পড়ছি, কিন্তু আবার একটু ঝালাই করতে হবে বা একটু গুছিয়ে পড়তে হবে। এখন আমরা হয়তো অনেক চেষ্টা করব গুছিয়ে দেওয়ার, কিন্তু ইনিশিয়েটিভটা নিতে হবে কাদের? আপনাদের। এই যে বাড়িতে যান, যেখানেই যান, মানে এক্সকিউজ দেওয়াটা, আমি আগে বলছিলাম যে এক্সকিউজটা কমে ফেলতে হবে, কারণ যুদ্ধটা নিজের সাথে, এখানে আর কারোর সাথে না। হ্যাঁ, আপনার যুদ্ধটা নিজের সাথে। হ্যাঁ, সো এই কারণে মানে আমার কথা হচ্ছে যে সময়টা চলে যাচ্ছে, আপনি যদি এই 3 মাস ধরেন আরেকটু যদি পড়তেন, তাহলে আপনি আরেকটু অ্যাডভান্স থাকতেন না? পরীক্ষা ধরেন আমি বলতেছি আজকে থেকে শুরু করলে এখনো সময় আছে, ইউ স্টিল হ্যাভ টাইম যে পড়াটা কমপ্লিট করা, ঠিক আছে, কিন্তু আপনি আজকে থেকে শুরু করতে, কিন্তু এমন না যে আপনি তো আগে থেকে জানেন না, আপনি আগে থেকেই জানেন যে আপনাকে পড়তে হবে, তাহলে সেটা আপনি বসে আছেন কেন? পড়া শুরু করে দেন। পরীক্ষা কি হবে না হবে, কি আসবে না আসবে, এত চিন্তা তো আপনাদের করার দরকার নেই। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? তো এখন মনে হচ্ছে যে আমরা ছোট ছোট টপিক টপিক পড়াচ্ছি, একটা একটা টপিক যাচ্ছে, পড়বো পড়বো, কালকে পড়বো, পরশু পড়বো, কিন্তু একটা সময় কিটা এত বেশি জমে যাবে যে ওই পড়াটা আপনি আর লোড নিতে ইচ্ছে করবেন, আপনি তখন আর হালেই ছেড়ে দিবেন। আপনি কখনোই, ইভেন আমিও যদি এখন বলি যে আমার মনে হয় শেষ হয়েছে, এত বছর ধরে আমি পড়াচ্ছি বা আমি নিজে পড়ছি, আমিও শিওরলি বলতে পারবো না যেটা আমার শেষ হয়েছে ফুল। মনে রাখার ওইটা হচ্ছে আপনি প্র্যাকটিস করতে হবে, এটার উপর পরীক্ষা দিতে হবে, বারবার নিজেকে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, পরীক্ষা দিবেন, আপনি আরেকজনের সাথে আলোচনা করবেন। হ্যাঁ, এই টপিক টিপসের যে কোয়েশ্চেন গুলো যেখানেই পাবেন সেখানে আপনি আনসার করার চেষ্টা করবেন, পারতেছেন কিনা দেখবেন। তখনই বুঝতে পারবেন যে আপনি বারবার কোন জায়গাটা আপনার ভুল হচ্ছে। ঠিক আছে, আমি বারবার পড়াটা পড়েন না, আপনার টেবিলে বসেন, আপনি দেখি টেবিলেই বসেন না। আসলে এই বয়সে টেবিলে বসা ডিফিকাল্ট, এই কারণে আপনাকে, কারণ এই বয়সে টেবিলে বসার সময় অনেক ধরনের অজুহাত, আপনার আজকে গরম লাগতেছে, বা আজকে একটু বাংলাদেশের খেলা দেখি, আজকে ইন্ডিয়ার খেলা দেখি, পাকিস্তানের খেলা দেখি, বা একটু ফুটবল দেখি, বা একটু বন্ধু ফোন দিয়েছে একটু বেড়ায় আসি, ভালো লাগতেছে না একটু ঘুরে আসি, অনেক ধরনের মাইন্ড মিস্টেক। আপনাকে এগুলো স্কিপ করে এক জায়গায় স্থির হয়ে বসে, কারণ আপনি চিন্তা করেন আপনি বাইরে ঘুরতেছেন, আপনার সাথে ক্যান্ডিডেট সে লাইব্রেরিতে পড়তেছে, তা আপনি কিভাবে চিন্তা করেন যে ওর জব হবে বা আপনার জব হবে, ওর হবে না? আপনি কিভাবে চিন্তা করেন সেটা? তাহলে আপনি চিন্তা করেন, আপনি বাইরে ঘুরে যদি পরীক্ষায় 70 পান, তাহলে তো 90 পাবে, তাহলে আপনার জবটা তো হচ্ছে না আলটিমেটলি। এখানে টার্গেট তো 60-70 পাওয়া তা না, টার্গেট হচ্ছে আরেকজন যা পাবে তার থেকে আমার থেকে বেশি পাইতো। এখানে তো পাস মার্ক নেই। ওকে, সো আমি বলবো এখন হচ্ছে আপনাদের গোল্ডেন টাইম, আর 1-2 বছর পরে নিজের উপর একটু ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হয়ে যাবে, ফ্যামিলি থেকে আর একটু প্রেশার ক্রিয়েট করবে, এখন হয়তো প্রেশার ক্রিয়েট করার নেই, বা ফ্রেশার্স ওইভাবে প্রেশার ক্রিয়েট করতেছেন, একটা চাকরির দরকার, এই দরকার। আর 1 বা 1.5 বছর পর দেখবেন যে আপনাকে ওই প্রেশারটা ক্রিয়েট করতেছে, তখন আপনি ঝামেলা বা প্যারায় পড়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটু মূল পড়ায় আসি। আজকে আমাদের পড়া হচ্ছে জাতিসংঘ প্রেক্ষাপট। আমি যেভাবে বলবো ওগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, আশা করি আমাদের জিনিসটা কাভার হয়ে যাবে। শীত একটু পরে আমি বলবো শীতের কোন কোন জিনিসগুলো পড়বেন, বা আমি একটু দাগাই দিব, ঠিক আছে। ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশনস, আমরা জানি। ইউএন সম্পর্কে আর কি কি জানেন একটু বলেন তো, এটা গঠন হয় কখন? 1945। এটা গঠন হয় কখন? 1945। এটার মানে উদ্যোক্তা ছিল হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এটার উদ্যোক্তা কে ছিল? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। রুজভেল্ট মানে হচ্ছে আপনার আমেরিকার হচ্ছে সবচেয়ে দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিলেন, 12 বছর। এর এতদিন প্রেসিডেন্ট আর কেউ ছিল না, 12 বছর প্রেসিডেন্ট আমেরিকার আর কেউ ছিল না, একমাত্র ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টই ছিল। ওকে, এবার এর সদর দপ্তর হচ্ছে, আমরা যেটা জানি সেটা কি বলেন তো? নিউ ইয়র্ক। আবার বলেন, কি বলেন? নিউ ইয়র্ক। এবার আরেকটা জিনিস একটু মনে রাখবেন, সদর দপ্তর নিউ ইয়র্ক, ঠিক আছে, বাট আরো দুইটা আলাদা সদর দপ্তর আছে। পরীক্ষা যদি ওভাবে কোশ্চেন আসে তাহলে আপনি ওটা আনসার ওভাবে করবেন। যদি বলা হয় জাতিসংঘের ইউরোপিয়ান সদর দপ্তর কোথায়, তখন হবে জেনেভা। আরেকটা সদর দপ্তর আছে, এটা হচ্ছে আপনার নাইরোবি। নাইরোবি কোথায় বলেন তো? নাইরোবি হচ্ছে কেনিয়ার রাজধানী, নাইরোবি কেনিয়া। এটাকেও, না এটাও, এগুলোকে মূলত বলা হয় আঞ্চলিক সদর দপ্তর। ঠিক আছে, তাহলে জাতিসংঘের আঞ্চলিক সদর দপ্তর হচ্ছে আপনার একটা হচ্ছে নাইরোবি এবং জেনেভা। নাইরোবি কেনিয়া, জেনেভা সুইজারল্যান্ড, আর মূল সদর দপ্তর হচ্ছে কোথায়? নিউ ইয়র্ক। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এবার জাতিসংঘটা কোন নদীর তীরে অবস্থিত? ইস্ট রিভার বা সিন নদী বলতে, বা সিন নদীর তীরে অবস্থিত, ইস্ট রিভার বা সিন নদীর তীরে অবস্থিত। ওকে,
তো আশা করি ক্লিয়ার সবাই, কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে করতে পারেন, ঠিক আছে? তাহলে আমি আবার বলতেছি, জাতিসংঘ সম্পর্কে কয়েকটা প্রথম জিনিস মনে রাখতে হবে। আমার প্রতিষ্ঠিত হয় 1945, 24 অক্টোবর, এই তারিখটা আপনাকে মনে রাখতে হবে, কারণ এটাকে জাতিসংঘ দিবসও বলা হয়, ঠিক আছে? এবং সেটার উদ্যোক্তা ছিল হচ্ছে প্রধান প্রবক্তা বা প্রস্তাবক যাই বলেন, সেটা হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। সে ছিল হচ্ছে আপনার ইউএস এর প্রেসিডেন্ট 12 ইয়ার্স। এরপর হচ্ছে আপনার তার সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, আর আঞ্চলিক সদর দপ্তর হচ্ছে জেনেভা। এবং হচ্ছে কি বলেন, হ্যাঁ, নিউ ইয়র্কের কোন জায়গায় বলুন তো, একটু বলুন তো। না, ম্যানহাটন, ওয়াশিংটন ডিসি কিন্তু আরেকটা স্ট্রিট। ম্যানহাটন মনে রাখবেন, অনেক সময় নিউ ইয়র্ক না দিয়ে শুধু টাউনটাও দিতে পারে, হ্যাঁ, ম্যানহাটন নিউ ইয়র্ক, এই জিনিসটা একটু মনে রাখবেন। আচ্ছা, তাহলে জাতিসংঘটা আসলে প্রস্তাবের বিষয়টা কেন আসে, দেখে একটু করে বলেন। আমাদের মধ্যে বিদ্যমান যুদ্ধ বিগ্রহ, হ্যাঁ, মূলত কোন কোন যুদ্ধ নিয়েই এই প্যারাটা হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আচ্ছা, গুড। ম্যানহাটন নিউ ইয়র্ক এটা শহর আর কি। ধরেন চট্টগ্রামের একটা শহর আছে না, ধরেন চকবাজার, হ্যাঁ, চকবাজার চট্টগ্রাম। ম্যানহাটন নিউ ইয়র্ক, হ্যাঁ, নিউ ইয়র্কের ম্যানহাটন জায়গাটা হচ্ছে তার সদর দপ্তরটা আছে। আচ্ছা, এবার আসি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা জানি অক্ষ শক্তি কারা ছিল, মিত্র শক্তি কারা ছিল, অ্যাক্সিস পাওয়ার কারা ছিল, একটু করে বলুন তো। অ্যাক্সিস পাওয়ার মানে হচ্ছে যারা প্রথমে আক্রমণ করে, তাহলে অ্যাক্সিস পাওয়ার ছিল হচ্ছে আপনার জার্মানি, জাপান, ইতালি। আর মিত্র শক্তি মানে হচ্ছে ইউএসএ আসতেছে পরে, ইউকে, ফ্রান্স, রাশিয়া। এখানে রাশিয়াও পরে যোগদান করে, ইউএসও পরে যোগদান করে। ইউকে, ফ্রান্স, চায়না আর অন্য দেশগুলো নিয়ে হচ্ছে মূলত তাদের মিত্রটা হয় আর কি, যে আসলে ঘটনাটা কি। হ্যাঁ, না, অস্ট্রো হাঙ্গেরি এটা প্রথম বিশ্বযুদ্ধ চলে যাচ্ছেন আপনি, তাদের যখন সাম্রাজ্য ছিল, প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে তাদের সাম্রাজ্যটা একদম ভেঙে যায় আর কি, হ্যাঁ, ইন্দো হাঙ্গেরিয়ান যেটা সাম্রাজ্য বলা হয়, ঠিক আছে? আচ্ছা, আসি এবার যেটা আপনাকে একটু বলবো সেটা হচ্ছে দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা জানি 1900 কত সালে শুরু হয়? 39 সাল। 1900 কত সালে বলেন? 39। এখানে আমি একটু করে বলি, 1939 থেকে 1942 সাল পর্যন্ত হিটলার বাহিনী অপরাজেয় ছিল। হ্যাঁ, অর্থাৎ এই 3 বছর তারা অ্যাকচুয়ালি মাঠে কাউকে খুব একটা দাঁড়াতেই দেয়নি। এরপরে যখন তারা একসাথে রাশিয়া আক্রমণ করে, আফ্রিকা আক্রমণ করে, তখন হচ্ছে তাদের মধ্যে একটু ঝামেলাটা শুরু হয়। হ্যাঁ, মানে তাদের আহ সৈন্যগুলো যখন স্প্লিট হয়ে যায় তখন। এবার একটু খেয়াল করেন, আপনাদেরকে ম্যাপ দেখতে বলছিলাম, মনে আছে না? দেখতে বলছি না, কেন দেখতে বলছি দেখেন, আমি বলছিলাম ইউকের অবস্থানটা এমন একটা জায়গায়, ইউরোপের সাথে শুধু এরকম একটা সুতার মতো জায়গা হচ্ছে কানেক্টেড। আপনারা যদি ম্যাপটা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন। এই যুক্তরাজ্যটা মানে ইউকে যেটা আমরা বলি, সেটা হচ্ছে এখানে যুক্তরাজ্য মানে আমরা শুধু ইউকে এর সাথে কিন্তু এখানে আয়ারল্যান্ডও আছে, ওয়েলসও আছে, এটা কিন্তু মাথায় রাখবেন, স্কটল্যান্ড, টোটাল এই জিনিসটাকে বলা হচ্ছে যুক্তরাজ্য। হ্যাঁ, তাহলে এই যুক্তরাজ্য কিন্তু এরকম একটা সুতার মতো জায়গায় টোটাল ইউরোপের সাথে ধরেন কানেক্টেড। তাহলে জার্মানি হচ্ছে কোথায়? এখানে। তাহলে জার্মানি হচ্ছে ধরেন এই জায়গায়। বিষয়টা বুঝাতে পারছি আমি? তাহলে জার্মানি স্বাভাবিক, তখন তো মানে এয়ার বেসড আক্রমণও ছিল না, আবার ওয়াটার বেসড আক্রমণও ছিল না, তখন যুদ্ধগুলো ছিল গ্রাউন্ড বেসড। মানে আমাদের ইয়ার উইপন বা হচ্ছে আপনার ওয়াটার উইপন বা নৌবাহিনীর যে ব্যাপার, ওটা অত বেশি তখনকার সময় খুব বেশি চালু বা স্ট্রং ছিল আমরা এটা বলতে পারি না, ঠিক আছে? তখন গ্রাউন্ড বেসড হচ্ছে। আর একটা ব্যাপার এখানে মনে রাখতে হবে, গ্রাউন্ড বেসড থেকে ব্যাপার হচ্ছে কি জানেন, যে তখনকার ধনী এখনো নট অনলি তখনকার, এখনো আমি বলতে পারি, আমরা বলতে পারি যে মহাদেশের মধ্যে ইউরোপের যে মহাদেশ এটা হচ্ছে সবচেয়ে দামি বা ধনী একটা মহাদেশ, ঠিক আছে? এশিয়া তো মনে করেন কয়েকটা দেশ ছাড়া এগুলো ফকির মিসকিন, আমেরিকা তো মনে করেন একটা দেশ ছাড়া এগুলো ফকির মিসকিন। মানে একটা দেশকে তো আপনি কখনোই একটা মানে এটাকে কি বলে সাস্টেনেবল শহর আপনি বলতে পারেন। ধরেন আপনাদের পুরো একদম পুরো এরিয়া মিলে একটাই পাকা ঘর আছে, তো ওটাকে আপনি উন্নত লাইফ বলতে পারবেন? বলা যাবে না, ঠিক আছে? যেমন আমাদের এশিয়াও কিন্তু কিছু এরিয়া বাদ দিয়ে আরগুলো অনুন্নত। হ্যাঁ, আমরা এখন অনেক পিছিয়ে আছি টেকনোলজি থেকে শুরু, কিন্তু ইউরোপ হচ্ছে সেই জায়গায় অনেক এগিয়ে। তো এই কারণে ইউরোপ তখনকার থেকে উন্নত, এখনো উন্নত। এই কারণে মূল যুদ্ধের ব্যাপারগুলো হচ্ছে আসলে মানে ইউরোপ বেসড। আফ্রিকা তো এমনিতেই ফকির মিসকিন, আমেরিকা ছাড়া এখানে আর খুব একটা কিছু নেই, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা তো কেউ নাই। দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী রাষ্ট্র বলা হয়
ব্রাজিলকে। হ্যাঁ, কিন্তু তাদের অবস্থা শোচনীয় অবস্থা। হ্যাঁ, তাহলে এই যে বিষয়গুলা, তাহলে দেখেন জার্মানি যখন ইউকে কে তো সরাসরি আক্রমণ করতে হলে এই যে এখানে যে গ্রাউন্ডটা আছে এটা কাভার করতে হবে না? এই গ্রাউন্ডটা তাকে প্রথমে কাভার করতে হবে না? অর্থাৎ ইউকের আশেপাশে এরকম যে দেশগুলো আছে সেগুলোকে আক্রমণ করতে হবে না? এরকম ইউকের আশেপাশে দেশ ছিল হচ্ছে আপনার 9টি। কয়টি দেশ ছিল ইউরোপের আশেপাশে? কয়টি বলেন? 9টি। তাহলে ইউরোপের আশেপাশে এই যে 9টি দেশ ছিল, জার্মানি যখন তাদেরকে আক্রমণ শুরু করে, এই 9টি দেশ মিলে স্বাভাবিক, আমি ধরেন আজম নাসিরের রাজনীতি করি, তা আমাকে যখন দৌড়াবে অন্য কোনো গ্রুপ যখন মারবে, তখন আমি কার কাছে যাব? আজম নাসিরের কাছেই যাব, যে কমপ্লেনটাই আমাকে মানে শেল্টার দেওয়ার জন্য, দেওয়ার জন্য। তখন কি হয়, এই 9টি দেশ মিলে ইউকের তখনকার প্রধানমন্ত্রী কে ছিল বলেন তো? বলেন। উইনস্টন চার্চিল। তখনকার প্রধানমন্ত্রী কে ছিল? উইনস্টন চার্চিল। তখন উইনস্টন চার্চিলের সাথে তারা লন্ডনে দেখা করে। কোথায়? লন্ডন। লন্ডনের কোথায় বলুন তো? জেমস প্রাসাদ। লন্ডনের কোথায় বলেন? জেমস প্রাসাদে হচ্ছে তারা মিলিত হয়। এই কারণে এই জিনিসটাকে বলা হয়, আমি একটু করে বলতেছি, এই জিনিসটাকে বলা হয় লন্ডন ঘোষণা। এই জিনিসটাকে কি বলা হয় বলেন? লন্ডন ঘোষণা, যেটাকে বলা হয় জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ। বিষয়টা বুঝতে পারছি? লন্ডন ঘোষণা, এই লন্ডনে জেমস প্রাসাদে তার উইনস্টন চার্চিলের সাথে তার আরো যে আশেপাশে যে 9টি দেশ ছিল, তারা একই জায়গায় মিলিত হয়। মিলিত হয়ে তারা একটা মানে তারা বলে আর কি যে আমরা কিভাবে বাঁচবো, বা একটা শেল্টার চাই কার কাছে? ইউকের কাছে। তখন এটাকে হচ্ছে লন্ডন ঘোষণা বলা হয়, প্রথম পদক্ষেপ। অর্থাৎ তখন সে বলছিল যে আমরা চেষ্টা করতেছি যে কিভাবে হিটলার বাহিনী থেকে কি পাওয়া যায়, পরিত্রাণ পাওয়া যায়। তারই প্রেক্ষিতে তারই প্রেক্ষিতে ইউকে, তাহলে ইউএসএ কোথায়? ইউএসএ হচ্ছে এখানে। ইউএসএ কোথায় বলুন তো? এখানে। তাহলে এই ইউকে হচ্ছে, ইউএস এর প্রেসিডেন্ট ছিল তখন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। সে তাকে আমন্ত্রণ জানায়, ইউকে হচ্ছে তার কাছে চলে আসে যে মানে তারা একটা জায়গায় মিটিং করবে। এখন ইউরোপের অবস্থা এমন ছিল যে তারা ইউরোপে কোথাও বসে মিটিং করবে এরকম কোনো সেফ প্লেস ছিল না। মানে কারণ যে কোনো সময় হিটলার ওখানে কি করতে পারে? আক্রমণ। এই কারণে তারা মনে হচ্ছিল যে, তারা মনে করলো আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি কোনো জায়গায় যদি হয় সেক্ষেত্রে তাহলে এটা কি সেফ, এখানে হিটলারের মানে আয়ত্তের বাইরে হচ্ছে ব্যাপারটা ঘটবে। এই কারণে এই আটলান্টিক মহাসাগর হচ্ছে তারা বৈঠকে মিলিত হয়। এখন এই আটলান্টিক মহাসাগরে তারা আসে কিভাবে? ইউএসএ আসে হচ্ছে, অবশ্যই এখানে তো কোনো জাহাজ নিয়ে আসবে না, রণতরী নিয়ে আসবে। কি নিয়ে আসবে বলেন? রণতরী মানে হচ্ছে যুদ্ধ জাহাজ। রণতরী মানে কি বলেন? তাহলে ইউএসএ যে যুদ্ধ জাহাজটা নিয়ে আসে সেটার নাম হচ্ছে অগাস্টা। সেটার নাম কি বলেন তো? অগাস্টা। আর ইউকে যে যুদ্ধ জাহাজটা নিয়ে আসে সেটার নাম হচ্ছে প্রিন্স অফ ওয়েলস। মনে থাকবে? তাহলে এই যে তারা মিলিত হয় কোথায়? আটলান্টিক মহাসাগরে। কোথায় মিলিত হয় বলেন? আটলান্টিক। এই কারণে এটাকে বলা হয় আটলান্টিক সনদ। এটাকে কি বলা হয়? কেন আটলান্টিক সনদ বলা হয় আমরা একটু বলি। তারা তো ওখানে একজনের সাথে একজন দেখা করতে যায়নি বা চা নাস্তা খাইতেও যায়নি, একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে গেছে যে জার্মানি থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, ইতালি থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, বা জাপান থেকে হচ্ছে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। তাহলে এই পরিত্রাণটা পাওয়ার জন্য হচ্ছে তারা 4টা মূলনীতি গ্রহণ করে। কয়টা? কয়টা বলেন? 4টা মূলনীতি গ্রহণ করে তারা আলোচনা করে যে জার্মানি থেকে যদি বাঁচতে হয় এই বিষয়গুলো আমার লাগবে, করা লাগবে। এবং আমি যে একটা মূলনীতি লিখলাম, তাহলে অবশ্যই সেখানে একটা ফরম্যাটের একটা ব্যাপার আছে যে আমি আসলে কি সাজাতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, তাই না? তাহলে এই 4টা মূলনীতি নিয়ে তারা আলোচনা করে। কিন্তু তখন ইউকের প্রেসিডেন্ট মানে প্রধানমন্ত্রী বলে যে আমি তো একা না, তাহলে আমাদের আরো যারা মিত্র আছে, ধরেন ফ্রান্স, চায়না, রাশিয়া, আরো যারা মিত্র আছে তাদের সাথে বসে আমরা একসাথে মূলনীতিগুলা আলোচনা করি, তখনই হয়তো কি করা হবে, ফাইনাল করা হবে। এই কারণে তারা আটলান্টিক এই মিটিং এর পরে, এই মিটিং এর পরে তারা যেখানে যায় সেটা হচ্ছে দেখেন, এটাকে বলা হয় ডব্লিউডিসি সম্মেলন। মানে কি বলেন তো? ওয়াশিংটন ডিসি সম্মেলন। কি সম্মেলন বলেন? এটাকে এটাকে কি বলা হয় একটু বুঝেন, মনে রাখবেন। এটাকে বলা হয় মূল উদ্যোক্তাদের বৈঠক। কাদের বৈঠক বলা হয় বলুন তো? মূল উদ্যোক্তা মানে
জাতিসংঘের যারা মূল উদ্যোক্তা বলা হয় এদেরকেই, তাদেরকে নিয়ে বৈঠক করা হয় কোথায়? প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসি সম্মেলনে। এবং এই বৈঠকটাকে, এই বৈঠকে হচ্ছে মূলনীতি কি হয় বলেন? ওই যে তারা মূলনীতি নিয়ে আলোচনা করছে না, সেগুলো তারা সবাই রাজি হয় এবং মূলনীতিগুলো কি করে? স্বাক্ষর করে। মূলনীতিগুলো কি করে বলেন? স্বাক্ষর করে। এবং যখন মূলনীতি স্বাক্ষর করে তখন কি হয়? তারা ওটার একটা নাম দেওয়া হয়, সেই নামটা দেওয়া হয় ইউএন ডিক্লারেশন নামে নামটা দেওয়া হয়। তাহলে ইনফরমেশন গুলো আমরা একটু মনে রাখতে পারি। ইউএন ডিক্লারেশনটা আসলে কোন সম্মেলন থেকে আসে? এটা হচ্ছে কোন সম্মেলন বলেন তো? ডব্লিউডিসি সম্মেলন। হ্যাঁ, এবং মূলনীতি স্বাক্ষর করা হয় কোন সম্মেলনে? ডব্লিউডিসি সম্মেলন, মানে ওয়াশিংটন ডিসি সম্মেলনে। এবং এটা কি নামে স্বাক্ষর করা হয়? ইউএন কি নামে? ডিক্লারেশন নামে। এবার দেখেন, তাহলে মূলনীতিটা নেওয়া হয় কোথায়? আটলান্টিক সনদে। মাথায় রাখতে হবে, মূলনীতিটা গ্রহণ করা হয় কোথায়? আটলান্টিক সনদে। কিন্তু স্বাক্ষর করে, সবাই মিলে স্বাক্ষর করে কোথায়? ওয়াশিংটন ডিসি সম্মেলনে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবার এদের কিন্তু আরো অনেকবার একে অপরের সাথে মিলিত হয়। হ্যাঁ, তো আমরা যেগুলো ইম্পর্টেন্ট কিন্তু সেগুলো, যেমন আমি একটু করে বলি, যেমন তেহরান সম্মেলন, মস্কো সম্মেলন, এগুলোকে বলা হয় সাত জাতি আলোচনা বা মিত্র বাহিনীদের সবগুলোদের প্রধানদের বৈঠক। বিষয়টা আমি একটু করে বুঝিয়ে বলি। দেখেন, এখানে কারা মিলিত হয়েছে? ধরেন ফ্রান্সের প্রেসিডেন্ট গেল, ইউকের প্রধানমন্ত্রী গেল, ইউএস এর প্রেসিডেন্ট আসলো, রাশিয়ার প্রেসিডেন্ট আসলো, ধরেন চায়নার কেউ গেল। কিন্তু তখনকার সময় তো এমন না যে মানে এখন যে আমি ফোন করে বলে দিচ্ছি বা স্যাটেলাইটের মধ্যে বলে দিচ্ছি, 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে খবরটা আমি আমেরিকায় পৌঁছাতে পারতেছি। তখন তো এই ধরনের কোনো সুযোগ ছিল না। তখন কে কার পক্ষ, কার পক্ষ না, এটা তো কোনো অবস্থায় জানার ছিল না তখন। এদের এই জোটের পরে, এরপরে যে সম্মেলনগুলো হয়, সে সম্মেলন হচ্ছে যারা যুদ্ধ করতেছে, মানে হিটলারের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, তাদের সবার সামরিক বাহিনীর প্রধানদের মিলে একটা হচ্ছে কি করা হয় আপনার, আহ বৈঠক করা হয়, যাতে এখন তো ধরেন আহ আপনার ইউকের মতো যুদ্ধ করতেছে, রাশিয়া রাশিয়ার মতো যুদ্ধ করতেছে, ফ্রান্স ফ্রান্সের মতো যুদ্ধ করতেছে, এদিকে ধরেন চায়নার মতো জাপানকে আটকানোর চেষ্টা করতেছে। তাহলে সবাই একসাথে যাতে একই একটা প্ল্যানে আগাতে পারে, এই কারণে তাদের নিয়ে একটা বৈঠক করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে মস্কোতে হয়, সাত জাতি সম্মেলন বলা হয়। অর্থাৎ তাদের যারা মিত্র বাহিনী ছিল, মিত্র বাহিনীর প্রধানরা মিলে একটা কি করা হয়? বৈঠক করা হয়। কারণ ওরাই তো হচ্ছে আপনার টোটাল যুদ্ধটা কিভাবে করবে, রণনীতিটা তারাই তো সাজাবে। এই কারণে তাদেরকে নিয়ে কি করা হয়? একটা বৈঠক করা হয়। এটাকে বলা হচ্ছে আপনার মস্কো সম্মেলন। ওটা খুব একটা ইম্পর্টেন্ট না। তাহলে এই তিনটা জিনিস তো ক্লিয়ার, বুঝছেন সবাই? সবাই ক্লিয়ার কিনা বলেন? কোয়েশ্চেন থাকলে বলেন। এই তিনটার মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে? নেই? আচ্ছা, হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা তো যুদ্ধে অংশগ্রহণ করছে। না, পরে পরে এটা যুদ্ধে অংশগ্রহণ করছে, এতদিন তো ওরা মানে নাই। আটলান্টিক সনদের সময় হচ্ছে তারা আসলে, ধরেন আমি কথা বলতেছি আসলে কি করা যায়। হ্যাঁ, ধরুন রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমি চাইলে চায়নার সাথে কথা বলতে পারি না, যে আসলে মানে তাদের মোটিভটা বোঝার জন্য। হ্যাঁ, তখন বললো যে হ্যাঁ না ঠিক আছে, এভাবে তো হতে পারে না, যে একটা তো প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, এভাবে তো আর, মানে এটা তো ডিস্ট্রাক্টেড যুদ্ধ। যেখানেই হোক, যেই করুক, যুদ্ধ কখনোই ভালো জিনিস না। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আপনাকে মনে রাখতে হবে, একটু মনে রাখেন, সেটা হচ্ছে ব্রিটন উডস কনফারেন্স। অনলাইনে যারা আছেন তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকলে একটু স্পিকারটা অন করে করতে পারেন। এটা কি? ব্রিটেন উডস কনফারেন্স। এটা একটু মনে রাখবেন, ব্রিটেন উডস কনফারেন্স মানে হচ্ছে, এখানে আমি একটু সাল লিখতেছি, সালটা মনে রাখবেন। সালটা কেন লিখতেছি, এতক্ষণ পর্যন্ত আমি সাল লিখি নাই, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমি যে সালগুলো বলবো সেগুলো মনে রাখার চেষ্টা করবেন। 1944। আর একটা ব্যাপার হচ্ছে এটাকে, আহ, এটা হচ্ছে ইউএস এর নিউ হ্যাম্পশায়ার নামক একটা জায়গা। কি বলেন তো? নিউ হ্যাম্পশায়ার জায়গায় হচ্ছে মূলত স্থানের নাম এটা। নিউ হ্যাম্পশায়ারের ব্রিটেন উডস টাউনে হচ্ছে এই সম্মেলনটা হয়। এটা কেন ইম্পর্টেন্ট? এই ব্রিটেন উডস কনফারেন্সের মাধ্যমে তিনটা আর্থিক প্রতিষ্ঠানের আহ সংযুক্তি ঘটে। একটা হচ্ছে আইভিআরডি, আরেকটা হচ্ছে আইএমএফ, আর একটা হচ্ছে আইটিইউ। কি কি বলুন তো একটু করে? আইবিআরডি, আইএমএফ, আইটিইউ। আমি আবার বলতেছি, আইবিআরডি, আইএমএফ, আইটিইউ। কেন এগুলোর প্রপোজালটা আসে? আইবিআরডিটা আসলে অ্যাকচুয়ালি কি দেখেন, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। অর্থাৎ
এটা এমন নিয়ে কাজ করবে রিকনস্ট্রাকশন, যে যুদ্ধ বিধ্বস্ত যে এরিয়া গুলো আছে তাদের মধ্যে যদি কোনো প্রবলেম ঘটে, ওই প্রবলেমটা না হওয়ার জন্য হচ্ছে মূলত তাদেরকে সহায়তা করার জন্য লোনের মাধ্যমে এটা, যেটা বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংক নামে পরিচিত। এটার বর্তমান নাম কি বলেন? এটার বর্তমান নাম কি? এটা কেন ওয়ার্ল্ড ব্যাংক এখন, আগে কেন আইবিএডি বলা হতো, কেন ওয়ার্ল্ড ব্যাংক বলা হতো, এটা যখন ওয়ার্ল্ড ব্যাংক আলাদা করে সংস্থা পড়বো আমি আলোচনাটা তখনই যাব, ঠিক আছে? ওকে, এবার আসেন আইএমএফ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, অর্থাৎ যেটাকে আমরা বলতে বলে হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। হ্যাঁ, অর্থাৎ আহ, আহ, বাণিজ্যের। এবার এটা হচ্ছে কি আইটিও মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন, আর এটার এখন বর্তমান নাম হচ্ছে ডব্লিউটিও। এটা বর্তমান নাম কি বলেন? ডব্লিউটিও। আইটিও থেকে ডব্লিউটিও হওয়ার জন্য যেটা কাজ করে মনে রাখবেন, সেটা হচ্ছে গ্যাট চুক্তি। কি চুক্তি বলেন তো? গ্যাট চুক্তি। অর্থাৎ এই গ্যাট চুক্তির মাধ্যমে আইটিও থেকে নামটা পরিবর্তন হয়ে কি হয়ে যায়, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। মূলত এই একটা কনফারেন্সের মাধ্যমে আমেরিকা সারা বিশ্বকে পকেটে নিয়ে আসে। দেখেন, তারা একটা টোটাল টাকার অ্যামাউন্ট নিয়ে কাজ করতেছে, মুদ্রা নিয়ে কাজ করতেছে, ব্যবসা নিয়ে কাজ করতেছে, আর কিছুতে থাকতে পারে না। ঠিক আছে, মূলত এই তিনটা প্রতিষ্ঠান কখন হয় বলুন তো? 1944 সালে। দেখেন, হ্যাঁ, ব্রিটেন উডস কনফারেন্সে। এবার কেন আমি সালটা লিখছি একটু দেখেন। পরীক্ষায় যদি আপনাকে প্রশ্ন আসে যে আইএমএফ কখন গঠন করা হয়, আনসার কি দিবেন? আইবিআইডি কখন গঠন করা হয়? এখানে অনেকে নাকি বই পড়ে কনফিউশন হয়েছে, কনফিউশনটা দূর করতে চাচ্ছে। আইটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কখন প্রতিষ্ঠিত হয়? 1944 সাল। আচ্ছা, ধরুন আমি অপশন দিচ্ছি 19। অপশন দেওয়ার তো কিছু নেই, এটা তো আনসার 44, 45, ধরেন 46। তাহলে 44 সবাই দাগাবেন, তাই না? এখন এবার একটা কথা বলি। আমরা ধরেন বিয়ের যখন আমরা অ্যারেঞ্জমেন্ট চলে, মানে কথাবার্তা চলতেছে, প্রথম কথাটা কি হয় বলেন? আমরা একটা ফর্দ করি না? ফর্দ মানে কি বল? আমাদের তো চুক্তিপত্র, মানে কিরকম, যে যদি বিয়ে হয়, কথা বুঝেন, প্রথম একটা কি আছে, যদি। যদি বিয়ে হয় তাহলে আমার হচ্ছে মানুষ খাওয়াতে হবে 1,000, হ্যাঁ, এত লাখ টাকার কাপড় চোপড় দিতে হবে, তারপর ধরেন স্বর্ণ অলংকার দিতে হবে এতটুকু, বা ফার্নিচার টার্নিচার এই আইটেম বকস যাই বলেন যে কোনো একটা, এগুলো দিতে হবে, তাই তো? নাকি আগে দিয়ে দেন? এটা কি ফর্দ হওয়ার সাথে সাথে দিয়ে দেন নাকি বিয়ের পরে দেন? ফর্দ হওয়ার পরে দিয়ে দেন, আগ হওয়া লাগবে না? আপনাদের ক্ষেত্রে বলতে বুঝিনি। ইম্পসিবল, মানে এঙ্গেজমেন্ট হওয়ার আগে দিয়ে দেন আপনারা? হুম। বিয়ের, বিয়ে বলতে কি বোঝাচ্ছেন? ওই ক্লাবে যে ডেনে তুলে আসে এটা কি বিয়ে বলে? এঙ্গেজমেন্ট যেটা করেন এটাই তো বিয়ে না? অনেকে বিয়ের আগের দিন করে, 1 মাস আগে করতে পারে, 2 মাস আগে করতে পারে। আমরা যদি আমাদের ইসলামের ভাষায় বলি, আক্ত যেটা হয় এটা হচ্ছে মূল বিয়ে। আক্তের আগে অনেক ধরনের শব্দ হতে পারে, তাই না? আলোচনা হতে পারে। তো এখানে কোয়েশ্চেন হচ্ছে দেখেন, এখনো কিন্তু জাতিসংঘ গঠন হয় নাই। কথা বুঝেন, এটা এমনি লিখে নেই। জাতিসংঘ গঠন বলতেছি আমরা কখন? 1900 কত? 45। তার তার আগে 1944। এগুলো কি করতেছে? প্রপোজাল, আলোচনা। ভালো করে বুঝেন। তাহলে এগুলো কি বলেন, কি হচ্ছে এগুলা? 44-এ কি হচ্ছে? আলোচনা হচ্ছে। এটা তো নাও মানতে পারে যে আমি আইটিও মানবো না, আইবিআইডি মানবো না, আইএমএফ মানবো না, নাও মানতে পারে। আমি বললাম যে 1,000 মানুষ আমি খাওয়াবো না। বিয়ে হলো আবার নারী নাই, 5 ভরি 10 ভরি স্বর্ণ আমি দিব না, ঠিক আছে? বা 20 লাখ আমি না দিতে পারবো না। ওরা বলেছে 30 লাখ না হলে মেয়ে বিয়ে দিব না। বিয়ের তো আর হচ্ছে না, তাই না? এটা একটা প্রপোজাল। তাহলে কি বিয়েটা হয়ে গেছে? হয়নি। তো এক্ষেত্রেও আমরা ভুল করে কি দেখা দিই বলেন? কি হবে তাহলে? আনসার কি হবে বলেন এবার? আবার বলো 44 হবে, এতক্ষণ দুজনের ঘরেও বলতেছে আনসার 44 হবে। কারণ আইবিআরডি, আইএমএফ, আইটিও এটা তখনই গঠন হবে যখন জাতিসংঘ গঠন। জাতিসংঘ, এগুলো আমরা কি বলতেছি, জাতিসংঘ। জাতিসংঘ গঠনের প্রেক্ষাপট 43 সালে ঘটনা হয়েছে, 44 সালে ঘটনা হয়েছে, 45 সালের শুরু দিকে ঘটনা হয়েছে। সব ঘটনা মিলিয়ে একসাথে 45 সালে জাতিসংঘ কি করা হয়েছে, গঠন করা হয়েছে। তো জাতিসংঘ যদি গঠন না হতো, তার আগের ঘটনাগুলো কি কোনো ভ্যালু আছে? এরকম তো আমরা অনেক মিটিং করতে পারি, নাকি না? আমি কি কথা বুঝতে পারছি? তাহলে, তাহলে এখানে কনফিউশন কিছু না, আমরা পথ্য ভুল করি। তাহলে যদি আসে যে আইএমএফ কখন গঠন করা হয়, আইভিআরডি কখন গঠিত হয়, আইটিও কখন গঠিত হয়, আনসার কি হবে? আমি বিষয়টা বুঝাতে পারছি এবার? কারণ এ সময় তো প্রপোজাল, এটা তো কাগজে কলমে, ওটা তো সিগনেচার হয় নাই।
সাল ব্যবহারই হবে না, প্রশ্নতে এভাবে আসবে না যে গঠনের প্রস্তাব কখন করা হয়, এই কোয়েশ্চেন তো আসবে না। আসবে যে হয়তো কোন সম্মেলনের মাধ্যমে আইএমএফ গঠনের কথা বলা হয়, কোন সম্মেলনের মাধ্যমে আইবিআইডি গঠনের কথা বলা হয়, কোন সম্মেলনের মাধ্যমে হচ্ছে আপনার আইটিও গঠনের কি বলা হয়, কথা বলা হয়। কনফিউশনটাকে আমি বুঝাতে পারছি, আমরা ভুলটা কোথায় করি। অনেকগুলো বইও দেখা যায় যে 1944 দেওয়া, আশা করি আমরা এই ভুলটা করবো। এটা হচ্ছে প্রপোজাল, ওদিন তো গঠন হয়নি এই বিষয়টা, জাতিসংঘ গঠন হওয়ার সাথে সাথে এটা অ্যাক্সেস হয়ে গেছে, না হলে তো এটা অ্যাক্সেস হতো না। এবার আসেন আরেকটা ভেজাল একটা তুললেন না এখন, কার্যক্রম। কার্যক্রম মানে হচ্ছে কাজ কখন শুরু করে। হ্যাঁ, এখন 45-24 অক্টোবর, জাস্ট একটু নর্মাল কমন সেন্স দিয়ে চিন্তা করেন, 45-24 অক্টোবর যদি একটা জিনিস গঠনের আহ, স্বাক্ষর হয়, তাহলে ওই ওই বছর তো কার্যক্রম হওয়ার প্রবাবিলিটি অনেক কম। তাহলে মনে রাখবেন, বিশ্বব্যাংক কার্যক্রম শুরু করে 1946, মুদ্রা তহবিল কার্যক্রম শুরু করে 1947। বুঝতে পারছেন কিনা? আইএমএফ টা কার্যক্রম শুরু করে কখন? 47, মানে আমি ঝামেলা কোশ্চেনে যেতে চাচ্ছিলাম আর কি, আপনি বলছেন দেখে বললাম। এটা হচ্ছে কখন বলেন? 46 আইবিআইডিটা। ঠিক আছে, তো এই কারণে কোয়েশ্চেনটা আপনাকে একটু বুঝে আনসার করতে হবে, মানে আবেগে দিয়ে ধাগা দিলে হবে না। ওকে, এটা গেল ব্যাপারটা। তাহলে ব্রিটেন উডস কনফারেন্স ক্লিয়ার কিনা বলেন, একটু বলেন। কার কোনো কোয়েশ্চেন আছে এখানে আর কোনো? বলেন। দেখেন, আপনারা কোয়েশ্চেন করতে সায় ফিল করার, অন্তত আমার ক্লাসে তো সায় ফিল করার কথা না। আমি তো আপনাদেরকে বলছি যে কোয়েশ্চেন করতে হবে, কোয়েশ্চেন যদি না করেন বুঝতে পারবেন না, ঠিক অনেকগুলো কনফিউশন থাকবে, আপনি দেখেন আসলে কনফিউশন দূর করার জন্য। ওকে, এবার আরেকটা ইম্পর্টেন্ট সম্মেলন আমি লিখতেছি, দেখেন মনে রাখতে হবে, একটু স্লো যাচ্ছি। ডাম্বারটন কি লিখছি বলেন? ওকস। এটাও খুব ইম্পর্টেন্ট, ডাম্বারটন ওকস সম্মেলন। এটা হচ্ছে আমেরিকার একটা, তাও আমেরিকার একটা জায়গায় ডাম্বারটন ওকস সম্মেলন। এই সম্মেলনটা কেন মনে রাখতে হবে দেখেন, এখানে হচ্ছে এক নম্বর মনে রাখবেন, স্থায়ী সদস্য কারা হবে? স্থায়ী সদস্য নির্বাচিত করা হয়। তাহলে জাতিসংঘের পার্মানেন্ট মেম্বার কয়জন? কয়জন বলেন তো? 5 জন। তাদেরকে আমরা কি বলতে পারি? নিরাপত্তা পরিষদ। কি পরিষদ বলেন? তাহলে আমরা বলতে পারি নিরাপত্তা পরিষদ বলেন, স্থায়ী সদস্য বলেন। এই দুইটা জিনিসেই গঠনের প্রপোজাল আসে কোন সম্মেলনের ফলে? ডাম্বারটন ওকস সম্মেলনের ফলে। ডাম্বারটন কি সম্মেলনের ফলে বলেন? ওক সম্মেলনের ফলে। এই সম্মেলনে হচ্ছে ইকোসক গঠন করা হয়। কি গঠন করা হয়? ইকোসক। ইকোসক কি জিনিস আমরা একটু পরে আসবো। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এটি হচ্ছে জাতিসংঘের একটা পার্ট, একটা বডি। হ্যাঁ, একটা বডি। ঠিক আছে, এবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, ওই যে আমরা বলছিলাম ইউএনডি ছিল না? ইউএনডি কি বলেন তো? ইউনাইটেড নেশনস ডিক্লারেশন আমরা পড়ছিলাম কোথায়? ওয়াশিংটন ডিসি সম্মেলনে। যখন মূলনীতিগুলো স্বাক্ষর করা হচ্ছিল, তখন সেটা কি নামে স্বাক্ষর করতেছিল? ইউএন ডিক্লারেশন। সেই ইউএন ডিক্লারেশন থেকে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনে রূপান্তরিত করা হয় কোন সম্মেলনে? ডাম্বারটন ওক সম্মেলনে। নামটা পরিবর্তন করে কি করা হয়? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এগুলো কখন দিবে কোয়েশ্চেন? কোয়েশ্চেন যদি একটু ট্রিকি করে বা একটু ডেপথ থেকে কোয়েশ্চেন করতে চাই, তখন এই টাইপসের কোয়েশ্চেন গুলো পরীক্ষায় আসবে। ঠিক আছে, তাহলে ইউএন ডিক্লারেশন থেকে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন রূপান্তরিত হয় কোন সম্মেলনের মাধ্যমে? ডাম্বারটন অক্স। নিরাপত্তা পরিষদ গঠন করা হয় কোন সম্মেলনের মাধ্যমে? ডাম্বারটন অক্স। তারপর ইকোসোক, এটা কোন সম্মেলনের মাধ্যমে গঠন করা হয়? ডাম্বারটন ওকস সম্মেলনের মাধ্যমে। ক্লিয়ার? ওকে, গুড। এগুলো হচ্ছে 1944, ওই শেষের দিক আর কি। আমি একটু বলি, সময়কাল বলতেছি না, কারণ বললে আপনার পড়ে ফেলবেন তো। এখানে একটা জিনিস হচ্ছে বিসিএস, আমি যেটা বারবারই বলি, কি পড়বো সেটা দেখি, ইম্পর্টেন্ট হচ্ছে কি বাদ দিই। এতগুলো তারিখ আমি অ্যাকচুয়ালি আসলে মাথায় রাখতে পারবো না। আর এই তারিখ দিন দিন দেখিতেও দিবে না। ওই সময় 5 জনের ছিল, মানে ফ্রান্স, তারপর ইউকে, ইউএসএ, এরপর হচ্ছে চায়না, রাশিয়া। আর কে, আর কাকে নিবেন তখন আপনি? এখন তো ওটা তো ওই সময়ের, আরেকজন যত বেশি নিবেন তত বেশি ঝামেলা না? 5 জনের বেশি কেন নেওয়া যাচ্ছে না, সেটার বিষয়টা এখন বুঝবেন, কেন আর 5 জনের বেশি নেওয়া যাচ্ছে না। দেখেন, এটা কি বলেন? ইয়াল্টা কনফারেন্স। কি বলেন তো? ইয়াল্টা কনফারেন্স, এটা কেন বিখ্যাত বলেন? আই ফর ওয়েট, আই ফর
ওয়াশিংটন ডিসি সম্মেলন, ওয়াশিংটন ডিসি সম্মেলন হচ্ছে যে সম্মেলনটা হচ্ছে আপনার কি বলে, হ্যাঁ, মূলনীতি স্বাক্ষর করা হয় এবং সবাই মিলে, অর্থাৎ মূল উদ্যোক্তাদের বৈঠক বলা হয়। এটা একটু মনে রাখ, কি বৈঠক বলা হয় বলেন? মূল উদ্যোক্তাদের কি বলেন? বৈঠক বলা হয়। এরপরে যে জিনিসটা আমরা পড়ছি সেটা হচ্ছে কি বলেন, 4 নম্বরে ব্রিটেন উডস, যেটার মাধ্যমে হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানের কি ঘটে, মানে প্রপোজাল আসে। সেটা কারা আর্থিক প্রতিষ্ঠান, প্রপোজাল কারা বলেন তো? আইবিআরডি, আইএমএফ, এরপর হচ্ছে কি আইটিও, এরপর হচ্ছে কি ডাম্বারটন ওক সম্মেলন, যেখানে হচ্ছে নিরাপত্তা পরিষদ আপনার গঠন করা হয়। আর যেখানে হচ্ছে আপনার কি ইকোসক গঠন করা হয়, এবং ইউএনডি থেকে কিসে রূপান্তরিত করা হয়? ইউএনও তে রূপান্তরিত করা হয়। ওকে, এবার হচ্ছে আপনার কি বলছি, ইয়াল্টা কনফারেন্স, যেখানে কি দেওয়া হয়? ভ্যাট ক্ষমতা দেওয়া হয়। কি দেওয়া হয় বলেন? ভ্যাট ক্ষমতা, মানে যেখানে বলা হয় হচ্ছে কি আমি মানি নাই ফরওয়ার্ড। এটা হচ্ছে কোন কনফারেন্সে দেওয়া হয়? ইয়াল্টা কনফারেন্সে দেওয়া হয়। এরপরে 5 নম্বর যেটা কি বলছি, সান ফ্রান্সিসকো সম্মেলন, অর্থাৎ যে সম্মেলনটাকে আমরা বলতে পারি হচ্ছে জাতিসংঘের তো গঠন করা হয়, যে সম্মেলনের মাধ্যমে 24শে অক্টোবর কত 1945 সালে হচ্ছে মূলত জাতিসংঘটা কি করা হয়? গঠন করা হয়। এই কারণে 24শে অক্টোবরকে কি বলা হয়? আপনার জাতিসংঘ দিবস হিসেবে আমরা সিগনিফিকেন্ট বা ইয়া করি। এবার আসেন জাতিসংঘের পার্মানেন্ট বডি কারা, এবার একটু করে আমি বলি। যেমন ইউএনডিপি, ইউএনএসসিআর, ইউনিসেফ, এগুলো কি জাতিসংঘের অঙ্গ সংস্থা? ধরেন পরীক্ষা আসে নিচের কোনটি জাতিসংঘের অঙ্গ সংস্থা নয়, বা নিচের কোনটি জাতিসংঘের অঙ্গ সংস্থা, তাহলে আপনি সেটা আনসার করবেন কিভাবে? ইউএনএসসিআর, ইউনিসেফ, এরপর ধরেন আইএমও, হ্যাঁ, এরপর হচ্ছে আইএলও, এরপর আনথার্ড, এগুলো কি জাতিসংঘের অঙ্গ সংস্থা? বলেন, সেগুলো কি? মনে রাখবেন, জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা হচ্ছে এই 6টি। আর যতগুলো আসবে ইউএন টাইপসের বা আইএলও, এগুলোকে বলা হয় জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। কনফিউজড হয়ে যাবেন, এগুলোকে কি বলা হয় বলেন? যেমন কেন বিশেষায়িত বলা হয় দেখেন, ইউনিসেফ শুধুমাত্র শিশু নিয়ে কাজ করে, ইউএনএইচসিআর শুধুমাত্র কি নিয়ে কাজ করে, মানে রিফিউজি নিয়ে কাজ করে, ইউএনএইচআরসি তারা মানবাধিকার নিয়ে কাজ করে, হিউম্যান রাইটস কমিশন নিয়ে কাজ করে, আইএলও লেবার অর্গানাইজেশন শুধুমাত্র শ্রম নিয়ে কাজ করে, আনথার্ড পর্যটন নিয়ে কাজ করে, ঠিক আছে, আইএইএ ধরেন পরিবেশ নিয়ে কাজ করে, বা এরপর আণবিক শক্তি নিয়ে কাজ করে, এরপর হচ্ছে আপনার আইএমও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন সমুদ্র নিয়ে কাজ করে। তাহলে এগুলো শুধু আলাদা করে স্পেসিফিক একটা জিনিসের জন্য তৈরি করা হয়েছে, এই কারণে তাদেরকে কি বলা হয়? বিশেষায়িত। তাহলে মূল অঙ্গ সংস্থার সাথে তাদেরকে মিলানোর কোনো প্রশ্নই আসে না। তাহলে মূল অঙ্গ সংস্থাগুলো কারা একটু দেখেন। ইউএনএসসি মানে হচ্ছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, ইউএনজিএ মানে হচ্ছে, অথবা সিকিউরিটি কাউন্সিল মানে এটাকে আমরা বলতে পারি হচ্ছে নিরাপত্তা পরিষদ। কি পরিষদ? নিরাপত্তা। ইউএনজিএ জেনারেল অ্যাসেম্বলি, এটাকে আমরা বলি হচ্ছে সাধারণ পরিষদ। ইকোসক মানে হচ্ছে অর্থনৈতিক ও আমরা সামাজিক পরিষদ বলতে পারি। অর্থনৈতিক ও কি পরিষদ বলেন? সামাজিক, অর্থাৎ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক যতগুলো কাজ আছে সবগুলো করবে হচ্ছে কে? ইকোসক। মূলত পুরো জাতিসংঘের এর কাজেই বেশি। এই যে আমরা এখন এসডিজি বললাম, এসডিজি পড়ছি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, হ্যাঁ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এটার একটা স্কোর দেওয়া হবে যে কোন দেশ কত স্কোর পাইছে। এই স্কোরটা দিব কিন্তু কে হচ্ছে? কে? ইকোসক, এটা মাথায় রাখতে হবে। এবার আসেন হচ্ছে ইউএনএস মানে হচ্ছে সচিবালয়। ইউএনএস মানে কি বলেন? সচিবালয় মানে হচ্ছে যেখানে একটা ওই প্রতিষ্ঠানের বা ওটার প্রধান থাকে, হ্যাঁ, যেমন জাতিসংঘের প্রধান যেখানে বসবাস করে এটাকে কি বলে? ইউএন সেক্রেটারিয়েট বা ইউএন সচিবালয়। এরপর হচ্ছে কি লিখছি, ইউএনটিএসসি, ইউনাইটেড ইউনাইটেড নেশনস ট্রাস্টিশিপ সিকিউরিটি কাউন্সিল, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে অছি পরিষদ। যেটা কি কি পরিষদ বলেন? অছি পরিষদ মানে হচ্ছে মূলত যুদ্ধ বিধ্বস্ত দেশ নিয়ে কাজ করতো, যার কার্যক্রম বর্তমানে স্থগিত। এটার কার্যক্রম এখন 1996 সালের পর থেকে ওসি পরিষদের আর কোনো কি নেই, কাজ নেই। দক্ষিণ সুদানের একটা ব্যাপার নিয়ে ওদের কাজ বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এবার আসেন আইসিজে, যেটাকে আমরা বলতে বলতে পারি হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ আদালত বা আন্তর্জাতিক বিচারালয় বলতে পারেন, একই কথা। এগুলোকে বলা হয় হচ্ছে জাতিসংঘের পার্মানেন্ট বডি বা মূল অঙ্গ সংস্থা। ক্লিয়ার বিষয়টা? এবার আসেন একটু একটু করে আমরা একটু জানার চেষ্টা করি। একটু দেখেন, আমরা এক কথাই পড়ি, সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের পার্থক্যটা আমরা একটু এক কথায় বলি। এক কথায় যদি বলি, খেয়াল করেন, যত ধরনের ফাইলের কাজ আছে, মনে রাখার জন্য এভাবে বলতেছি, হ্যাঁ, যত ধরনের কিসের কাজ আছে?
ফাইলের ধরেন কোন সদস্যটা হচ্ছে জাতিসংঘের সদস্যপদ পাবে, কে জাতিসংঘের সদস্যপদ পাবে না, কাকে জাতিসংঘ থেকে বের করে দেওয়া হবে, কাকে জাতিসংঘ থেকে কত টাকা দেওয়া হবে, জাতিসংঘের মহাসচিব কে হতে পারে, সম্ভাব্য কারা কারা আসতে পারে, হ্যাঁ, জাতিসংঘকে কাকে কত পার্সেন্ট চাঁদা দিতে হবে, যারা পার্মানেন্ট মেম্বার আছে তারা জাতিসংঘের কত পার্সেন্ট চাঁদা দিবে, বা অন্যরা জাতিসংঘ থেকে কি ধরনের সুবিধা পাবে, এই ধরনের ফাইলের কাজ যেগুলো আছে। ধরেন জাতিসংঘের একটা ইয়ারলি বাজেট আছে, এই বছর জাতিসংঘের এরকম টাকাগুলো এই জায়গায় খরচ করা হবে, আফ্রিকার এই জায়গায়, বাংলাদেশের এই জায়গায়, বা এই জায়গায় খরচ করা হবে, বা ইকোসোককে এত টাকার একটা বাজেট জাতিসংঘ থেকে দেওয়া হবে। এই যে টোটাল ফাইল ওয়ার্কিং এর কাজগুলো করে কে? সাধারণ পরিষদ। ফাইল ওয়ার্কিং এর কাজগুলো কে করে? সাধারণ পরিষদ। আর এটার অনুমোদনটা প্রদান করে কে? বিষয়টা ক্লিয়ার? যাই করেন না কেন আপনি শুধু ফাইলের কাজ রেডি করে দিতে পারবেন, যে অনুমোদনটা দিবে কে বলেন? নিরাপত্তা পরিষদ। আমি কি বিষয়টা বুঝতে পারছি? এখন যদি পরীক্ষা আসে সাধারণ পরিষদের সদস্য সংখ্যা কত, যতজন জাতিসংঘের সদস্য সবাই হচ্ছে কি সাধারণ পরিষদের সদস্য, কত বলেন? 193। এবার আসেন নিরাপত্তা পরিষদের সদস্য কতজন? মনে রাখবেন 15 জন। 15 জনটা এভাবে মনে রাখবেন, 5+10, 5+ কি বলেন? 10। 5 জন হচ্ছে স্থায়ী সদস্য, আর 10 জন হচ্ছে অস্থায়ী সদস্য। কি সদস্য বলেন? আবার একটু বলেন। অস্থায়ী সদস্য। এই অস্থায়ী সদস্য নির্বাচন করা হয় 2 বছরের জন্য। কয় বছরের জন্য? আমি একটু করে বলি। সাধারণ পরিষদের সদস্য হচ্ছে 193, আর নিরাপত্তা পরিষদের সদস্য হচ্ছে 15। সেখানে 5 জন হচ্ছে পার্মানেন্ট মেম্বার, আর 10 জন হচ্ছে আমরা কি বলেন? অস্থায়ী বা বেসরকারি বলতে পারি আমরা, যারা শুধুমাত্র 2 বছরের জন্য নির্বাচিত হয়। অর্থাৎ 2 বছর পরে গিয়ে আর নতুন 10 জন করে সেখানে কি হবে? যুক্ত হবে। এবার আসেন, আহ সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ 1 বছর। সভাপতির মেয়াদ কয় বছর? আর এদের সভাপতির মেয়াদ 1 মাস। এদের সভাপতির মেয়াদ কত? 1 মাস। এদের মিটিং হয়, মানে সাধারণ অধিবেশন গুলো হয় বছরে একবার। বছরে কয়বার? একবার। সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার, কোনো তারিখ না, যে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার হচ্ছে সাধারণ পরিষদের অধিবেশন বসবে জাতিসংঘের। বিষয়টা ক্লিয়ার? আর এদের মিটিংটা হচ্ছে যখন এমার্জেন্সি আসে। এদের মিটিংটা কখন? যখন দরকার হয়, যে কোনো ধরনের ঝামেলায় তাদের মিটিং কল করছে তারা, নিরাপত্তা পরিষদের মিটিংটা সংগঠিত হবে। বিষয়টা ক্লিয়ার? এবার বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136। কত সালে? 1974 সালে। কত সালে বলেন? কখন? কখন হয়? 29তম অধিবেশনে অনুমোদন দেওয়া হয়। কততম অধিবেশনে? 29তম অধিবেশনে। তাহলে দেখেন 1945 যোগ 29 কত হয়? 74। 1900 কত? 74 সালে বাংলাদেশ হচ্ছে কি, কারণ অধিবেশন তো বছরে 2টা হয় না, কয়টা হয়? একটা। এবং এই 29তম অধিবেশনে বঙ্গবন্ধু হচ্ছে কি ভাষণ প্রদান করেছিলেন জাতিসংঘের। হ্যাঁ, বাংলা ইংলিশ যাই হোক সেটা এখন, সেটা বড়, আপনি যে কোনো ভাষায় ওখানে ভাষণ দিতে পারবেন। ওখানে দেখবেন যে ওদের কানে একটা এরকম একটা স্পিকার থাকে, সেটার কাজ কি বলেন? ট্রান্সলেটর, অটো ট্রান্সলেটর আর কি। কারণ নাহলে চাইনিজ ভাষা তো আমি বুঝবো না, বা কি বলছে আমি বুঝবো, ইংরেজি ভাষা আমি বুঝবো, এটা অটো ট্রান্সলেট হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা সাধারণ নির্বাচন শেখ মুজিব ভাষণ দেয় কত সালে? 1974 সালে। বাংলাদেশ কততম সদস্য? 136তম সদস্য। কততম অধিবেশনে অনুমোদন পায়? 29তম অধিবেশনে। তাহলে সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ দুইটার কাজগুলা বোঝা গেছে কিনা বলেন? একটু রেসপন্স করবেন সবাই। বোঝা গেছে? ওকে। এবার আসেন ইকোসক। ইকোসক হচ্ছে সবচেয়ে বিশাল কাজ করে আসলে। টোটাল অর্থনীতি এবং সামাজিক যে ব্যাপার আছে, সবকিছু তো অর্থনৈতিক সামাজিক। জাতিসংঘের যে রোহিঙ্গাদের নিয়ে কাজ করা, রেফিউজি নিয়ে কাজ করা, অ্যাজাইলাম নিয়ে কাজ করা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করা, স্বাস্থ্য নিয়ে কাজ করা, শিক্ষা নিয়ে কাজ করা, সবগুলো হচ্ছে মূলত কার কাজ? ইকোসকের কাজ। এই কারণে এই ইকোসকটা একটু দেখেন। ইকোসককে 5টা আঞ্চলিক কেন্দ্রে ভাগ করা হয়েছে। কয়টা বলেন? 5টা। এখন এই 5টা আঞ্চলিক কেন্দ্রে ভাগ করা হয়েছে ইকোসককে। সেখানে আরেকটু ব্যাপার বলি, ইকোসকের হচ্ছে মূল সদস্য সংখ্যা হচ্ছে 54 জন। একটু খটকা লাগতেছে না? কয় বছরের জন্য? 3 বছরের জন্য। বিষয়টা আমি একটু বুঝাই বলি। প্রতি বছর তাদের টার্গেট থাকে 18টা দেশ সিলেক্ট করবে, যে 18টা দেশ নিয়ে তারা কাজ করবে। বা ইকোসকের বডি থাকবে কয়জন? 18 জন। প্রতি বছর এরকম 18 জন করে, 3 বছরে কত হয়? 3 18 কত বলেন? 54 জন। আবার ওই 54 জন শেষে আবার নতুন করে রিসাফেল হয়ে আবার 18 জন।
প্রতি বছর 18 জন করে ঢুকে ইকোসকে, এবং 18 জন করে কি হয়, বের হয়। আমি কি বিষয়টা বুঝাতে পারছি কিনা? কারণ ফুল ওয়ার্ল্ড নিয়ে তো একসাথে একই বাজেটে তারা কাজ করতে পারবে না, ঠিক আছে? মানে মানে ভাগ করে দেয় আর কি। প্রতি বছর 18 জন করে মূলত। এখন ইকোসক কাদের নিয়ে কাজ করবে? ইকোসক কি জার্মানি নিয়ে কাজ করবে? ইকোসক কি সুইজারল্যান্ড নিয়ে কাজ করবে? ইকোসক কি চায়না নিয়ে কাজ করবে? না। তাদের কাজগুলো থাকবে কোথায়? আমাদের মতো যেগুলো, আমরা যদি এখন একটু আরেকটু উন্নত হয়েছি, থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি যেগুলো আছে, হ্যাঁ, একদম লোয়ার, যাদের পানির সমস্যা, বাসস্থানের সমস্যা, খাদ্যের সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, বা বিভিন্ন ধরনের সমস্যা, এগুলো নিয়ে কাজ করবে, তাহলে ওই দেশগুলোই বারবার এখানে কি প্রপোজালের ভিত্তিতে এখানে ঢুকবে, আর কি হবে, বের হবে, ঠিক আছে? ওকে, এবার আসি, বলছি হচ্ছে 5টা আঞ্চলিক কেন্দ্রে, কয়টা বলেন? 5টা আঞ্চলিক কেন্দ্র কেন? যাতে টোটাল ওয়ার্ল্ডটাকে একসাথে কন্ট্রোল করা যায়। কারণ শুধু এক নিউ ইয়র্ক থেকে কাজ করলে এটা ডিফিকাল্ট হয়ে যায় না, বা জেনেভা থেকে কাজ করলে ডিফিকাল্ট হয়ে যায় না। এই কারণে তার 5টা হচ্ছে আঞ্চলিক, গুলো একটু মনে রাখতে হবে। সেগুলো কোথায় অবস্থিত? যেমন হচ্ছে, প্রথমে আমি একটু লিখতেছি, ইসিই, ইসিএ, দেখেন, ইসি মানে হচ্ছে ইকোনমিক কাউন্সিল অফ ইউরোপ। ইকোনমিক কাউন্সিল অফ কি বলেন? ইউরোপ। তার সদর দপ্তরটা মনে রাখতে হবে জেনেভা। কোথায় বলেন? জেনেভা কোন দেশের রাজধানী? সুইজারল্যান্ড। জেনেভা কি বলেন? সুইজারল্যান্ড। ইসিএ মানে হচ্ছে ইকোনমিক কাউন্সিল অফ আফ্রিকা। ইকোনমিক কাউন্সিল অফ কি বলেন? আফ্রিকা। তার সদর দপ্তর হচ্ছে আদিস আবাবা, ইথিওপিয়া। আদিস আবাবা কি বলেন? ইথিওপিয়া। আর এটা হচ্ছে কি বলেন? 1 লাখ। 1 লাখ মানে হচ্ছে ইকোনমিক কাউন্সিল অফ ল্যাটিন আমেরিকা এন্ড কনকাকাফ। ল্যাটিন আমেরিকা বলতে বোঝায় মেসি, রোনালদোদের দেশটা আর কি। রোনালদো মানে ব্রাজিলিয়ান রোনালদোর কথা বলতেছি আমি, ঠিক আছে? অর্থাৎ ব্রাজিল, আর্জেন্টিনা। তাহলে এখানে যেটা হয় সেটা হচ্ছে সান্তিয়াগো, চিলি। সান্তিয়াগো এবং কি বলেন? চিলি। স্কেপ মানে হচ্ছে ইকোনমিক কাউন্সিল অফ সাউথ আমেরিকা, সাউথ এশিয়া এন্ড প্যাসিফিক, মানে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়া, সাউথ এশিয়ান কি বলেন? অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে সমস্যা, সেগুলো সেগুলোর আঞ্চলিক সদর দপ্তর হচ্ছে ব্যাংকক। ব্যাংকক কি বলেন? আইল্যান্ড। এটা হচ্ছে ইকোনমিক কাউন্সিল অফ ওয়েস্ট এশিয়া, মানে পশ্চিম এশিয়া নিয়ে সে কাজ করবে। এটা হচ্ছে বৈরুত, লেবানন। এই 5টি হচ্ছে মূলত আঞ্চলিক সব দপ্তর বলা হয় ইকোসকের। অর্থাৎ অর্থনৈতিক এবং সামাজিক ভাবে যাতে কাজ করতে পারে, সে কারণে হচ্ছে এই 5টি আঞ্চলিক ভাবে ভাগ করা হয়েছে টোটাল অর্থনৈতিক এবং সামাজিক পরিসরটাকে। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? গুড। তাহলে এগুলা বাসায় গিয়ে কিন্তু আবার পড়তে হবে, বুঝছেন? এখানে পড়ছেন আবার, পড়ার নাই, বাসায় গিয়ে পড়লে তাহলে মাথায় থাকবে না। এখান থেকে আসতে পারে যে সদর দপ্তর কোথায় বা কিভাবে অবস্থিত। তাহলে ইউএন সেক্রেটারিয়েট মানে হচ্ছে ওখানে কারা বসবাস করে, এটা লাগবে না। ট্রাস্টিশিপ কাউন্সিল, এটা হচ্ছে কি হয়ে গেছে, অফ হয়ে গেছে। এবার আমরা বলবো হচ্ছে আইসিজে। আইসিজে মানে কি বলছিলাম বলেন? আচ্ছা, আইসিসি যেহেতু পড়ছে, আইসিসিটা একসাথে পড়ে। আইসিসি মানে কি বলেন? ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। কি আইসিসি বলেন? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আচ্ছা, আইসিসি এর সাথে কিন্তু এটা রিলেটেড, তাহলে এটা কি হবে বলেন? ক্রিমিনাল কোড। ইন্টারন্যাশনাল কি বলেন? ক্রিমিনাল কোড। আইসিজে মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস। এবার পার্থক্যটা একটু বলি, দেখেন। প্রথমে একটু ক্লারিফাই করি। এটা হচ্ছে আপনার পার্মানেন্ট বডি কার, ইউএন এর। কার বলেন? ইউএন এর পার্মানেন্ট বডি, মানে মূল অঙ্গ সংস্থা বা প্রধান অঙ্গ সংস্থা। বাট এটা ইউএন এর কিছু না, পার্মানেন্ট বডি না। এটাও কিন্তু এটার আন্ডারে কাজ করে। ওকে। এটা কেন গঠন করা হয় একটু দেখেন। এটা গঠন করা হয় রোম চুক্তির মাধ্যমে। কোন চুক্তির মাধ্যমে? কোন চুক্তির মাধ্যমে বলেন? রোম চুক্তির মাধ্যমে। এটার সদস্য সংখ্যা হচ্ছে 123। বাংলাদেশ হচ্ছে 111তম সদস্য। যোগদান করা হচ্ছে 2011 সালে। তাহলে বাংলাদেশ কততম সদস্য বলেন তো?
111তম 2011 সালে যোগদান করে। দুইটারই কিন্তু সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ড হ্যাগ। নেদারল্যান্ড কোথায় বলেন? নেদারল্যান্ডের হ্যাগে দুইটারই সদর দপ্তর অবস্থিত। এবার এটা আমি কেন বললাম, এটার কাজ কি? এখানে যদিও আরো অনেক পড়ালেখা আছে, যে তাদের বিচারক কয়জন থাকে, কত বছরের জন্য দেওয়া হয়, এসব বক্ষ সকল লাগবে না, এরপর একটু করে বলি, তখন বলবো যে আবার আপনি স্যার পড়ে নেই, মনে হয় জানে না। ঠিক আছে, এখানকার বিচারক হচ্ছে 18 জন, এখানকার বিচারক হচ্ছে 13 জন। এগুলোর মেয়াদ হচ্ছে 9 বছর, এগুলোর মেয়াদ হচ্ছে 9 বছর। এগুলো বিভিন্ন মহাদেশ বেসড করে নেওয়া হয়, এখানেও বিভিন্ন মহাদেশ বেসড করে নেওয়া হয়। তবে এখানে একটা ফিক্সড যে পার্মানেন্ট থেকে নিতে হবে 4 জন, এশিয়া থেকে নিতে হবে 4 জন, হ্যাঁ, ইউরোপ থেকে বা অন্যান্য যেমন আমেরিকা, লাতিন আমেরিকা থেকে 3 জন, ঠিক আছে, আফ্রিকা থেকে হচ্ছে 2 জন, এভাবে হচ্ছে এখানে ভাগ করা হয়। ওকে, আচ্ছা যাই হোক, এটা যেটা কাজ, এটার কাজ হচ্ছে দেখেন, একটু বুঝেন। কি দিয়ে বলেন? সন্ধিও চুক্তি ব্যাখ্যা দেয়। কি ব্যাখ্যা দেয় বলেন তো? আইসিজেতে সন্ধিও কি বলেন? চুক্তি। আবার বলেন, সন্ধিও কি বলেন? চুক্তি ব্যাখ্যা দেয়। আর আইসিসি কি নিয়ে কাজ করে দেয়? যুদ্ধ অপরাধ, গণহত্যা, সামরিক আগ্রাসন, এরপর হচ্ছে আপনার মানবাধিকার বিরোধী অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, আগ্রাসন। এখন ধরেন পাকিস্তান যদি বাংলাদেশে আক্রমণ করে, আমার তো কাউকে কমপ্লেন দিতে হবে। বা ধরেন কোন ধরনের আক্রমণ না, সামরিক আগ্রাসন চালাইছে কোথাও, তখন আমি মামলাটা কোথায় করব বলেন? আইসিসি তে করব। হ্যাঁ, ধরেন চাইনা এসে আমাকে কোন ধরনের সামরিক আগ্রাসন দেখাচ্ছে, তখন মামলাটা কোথায় করব? এই যে, এখানে একটা পার্থক্য একটু দেখেন। পাকিস্তানের সাথে আমাদের একটা কিন্তু স্বাধীনতা চুক্তি আছে, তাই না? যে আক্রমণ করা যাবে না। ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডার নিয়ে একটা কি আছে? সীমান্ত চুক্তি আছে। তাহলে বর্ডার নিয়ে যদি ইন্ডিয়া কোনো ধরনের সামরিক আগ্রাসন বা কোনো ধরনের চুক্তি ভঙ্গ করে, তাহলে মামলাটা কোথায় যাবে? আইসিসি তে, না কোথায় যাবে? সে সামরিক আগ্রাসনের আগে প্রথম যেটা কাজ করছে সেটা কি? সন্ধি এবং চুক্তি সে কি করছে? ভঙ্গ করছে। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? যে কোনো ধরনের চুক্তি, বাণিজ্যিক চুক্তিও যদি ধরেন আমার থেকে ইন্ডিয়া এখন 20,000 কোটি টাকা, ধরেন 30,000 কোটি টাকা আমাদেরকে লোন দিচ্ছে, টাকাটা আমি দিচ্ছি না, সে কি আমাকে কলার ধরে নিয়ে যাবে নাকি? বাংলাদেশ কিন্তু কলার ধরে ধরে নেওয়ার সুযোগ নেই। তাহলে মামলাটা কোথায় যাবে? আইসিজে তে যাবে, কারণ আমি চুক্তি অনুযায়ী তাকে টাকাগুলো দিচ্ছি না। ঠিক আছে, কিন্তু আমেরিকা এসে যদি ধুম করে আমার এখানে আগ্রাসন চালায়, কারণ আমেরিকার সাথে আমার কোনো সীমান্ত চুক্তি নেই, তখন মামলাটা কোথায় যাবে? আইসিসি তে যাবে। তখন সে কি করবে? যুদ্ধ অপরাধ করুক, গণহত্যা করুক, সামরিক আগ্রাসন চালাক, মানবতা বিরোধী অপরাধ যাই করুক না কেন, এই চারটার যে কোনো একটা করলে মামলাটা কোথায় হবে? আইসিসি। এই চারটা করা সত্ত্বেও মামলাটা আইসিজে তে কখন হবে? যদি ওই দেশের সাথে তাদের আমাদের আগে থেকে কোনো কি থাকে? চুক্তি থাকে। বিষয়টা আমি বুঝাতে পারছি? এবার আইসিসি কেন আছে বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে পার্মানেন্ট বডি, এটা হচ্ছে এটারই গঠিত একটি সংস্থা, যাতে এগুলো নিয়ে কাজ করতে পারে, কিন্তু এটা জাতিসংঘের মূল অঙ্গ সংস্থার মধ্যে পড়বে না। এবং আইসিসির কাজটা ক্লিয়ার, শুধুমাত্র হচ্ছে এই চারটা বিষয় নিয়ে আইসিসি কাজ করে: মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ, গণহত্যা এবং কি বলেন, সামরিক আগ্রাসন, অর্থাৎ হ্যাঁ। এখানে আইসিসি সব দেশগুলো সদস্য না, হ্যাঁ, ওইসব দেশগুলো তাহলে আইসিজে করবে। হ্যাঁ, বিচার কার্যালয় তো আইসিজে তো করতেই পারে, কিন্তু ওটা একটু লিঙ্গার হবে আর কি, কারণ এটা তো আইসিসি তো আইসিজে এর জন্য গঠন করা একটা জিনিস। সে সদস্য না হলে এটা গাদ্দারি করছে না, তাহলে আমি তার বিচার কেন করবো? বুঝেন না মনে হয়? ধরুন আমি এখানকার এমপি, চকবাজার থানা, ধরুন আমি কমিশনার, আমি এখানে একটা শুধু আলাদা করে একটা বোর্ড করে দিছি, যে যারা দুর্বল তাদের কি করার জন্য, মানে মামলাগুলো হেল্প করার জন্য। সে ওখানে না গিয়ে যদি আমার কাছে আসে, আমি তারা পাত্তা দিব? আমি তারে এটা সদস্য না মানে সে আমাকে ডিনাই করলো না বিষয়টা, সে আমার কাছে আসবে না। যেমন প্যালেস্টাইন কি জাতিসংঘের কাছে যাচ্ছে? যাচ্ছে না, তো গিয়ে লাভ কি? কারণ ওই ভেটো পাওয়ার আছে, 3 জন বললে একজন বললো যে আমি মানি না, বা এটা আমি, আমেরিকা তো কোনোদিনও রাজি হবে না এটা। কারণ আমেরিকার মূল অস্ত্র হচ্ছে ইসরায়েল। কারণ ইসরায়েলকে যদি কোনোভাবে নিঃশেষ করে দেওয়া যায়, আমেরিকা নাতি কোনো কিছু নেই। কারণ আপনার কি মনে হয় একটা ওয়ার্ল্ড কখনো যুদ্ধই করবে না? নাহলে তো আমেরিকা অনেক আগে ইরান এবং উত্তর কোরিয়াকে উড়াই দিত। উত্তর কোরিয়া তো বসে থাকবে, ও আমেরিকাকে মারবে না, ও আঙ্গুল চুষবে বসে বসে?
আমেরিকার হয়তো পারো অনেক, 10টা সত্য একটা হলেও আছে। বুঝেন না? মনে ধরেন আপনি হচ্ছেন এখানকার একটা সাধারণ জনগণ, আপনাকে একজন লাগতে লাগতে একজন বড় ধরনের মানুষ, অনেক ধরনের আপনি অনেক করে সহ্য করছেন, সেটা আপনি ধুম করে একটা থাপড়াই দিবেন না? কারণ আমি তো এমনি মারি খেয়েছি, মারি ফেললে ফেলবে আর কি হায়েস্ট, আপনি ধুম করে তো একটা থাপড়াই দিবেন নাকি? না নাকি আপনি, না ওই বড় মানুষ মারা যাবে না এরকম করে হয়ে থাকবেন, মারবেন না? তো সম্মানটা তো ওর বেশি যাবে, আপনার তো হারানোর কিছু নেই, ওর তো যাবে। তো সেম উত্তর কোরিয়া যদি আমেরিকায় হামলা করে তাহলে তো আমেরিকার লস। তো এই কারণে কখনো হামলা করবে না, হুমকি তুমকি দিয়ে যতটুকু রাখা যায়, হ্যাঁ, যতটুকু টার্গের মধ্যে রাখা যায়। তো কেন ইসরায়েল ইম্পর্টেন্ট আপনাদেরকে আমি ম্যাপের ক্লাস একটু করে বলছিলাম। হ্যাঁ, কারণ হচ্ছে বাণিজ্য থেকে শুরু করে এভরিথিং ডিপেন্ডেন্ট অন ইসরায়েল। কারণ আমেরিকার এখানে কোনো ফাংশন নেই, আর আমেরিকা আছে ফকির মিসকিন নিয়ে, আমেরিকা ছাড়া ওই দেশে আর কিছুই নেই, ওখানে ওর আশেপাশে ওর সাথে ঝগড়া করার মতো কিছু নেই, ব্যবসা করার মতো কিছু নেই, সব এদিক থেকে যাইতে হবে। বা এখান থেকেই আপনি যখন একটা ওয়ার্ল্ডকে লিড করতে চাবেন তাহলে এদেরকে লিডার হতে হবে, তো লিডার হতে গেলে এখানে ইসরায়েল হচ্ছে মূল বিষয়। এই কারণে দেখবেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওদের প্রত্যেকটা যারা প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ইসরায়েল ভিজিট করবে, একদম 100% ভিজিট করবে, এবং ইসরায়েলের স্বার্থটা ওরা দেখবেই। ওকে, আচ্ছা যাই হোক, তো এই কারণে আর কি, তো যারা ওখানে যাবে না তারা সে আসবেও না, যারা আইসিসি সদস্য না তারা আইসিসি এর কাছে যাবেও না বিচারের জন্য। বুঝেন না? মনে ধরেন আপনি এখন কি, হুম, কার কার আমেরিকার? কি বলেন আপনি? আমেরিকার ভাব দ্বারা না বললে শুধু কয়েকটা কান্ট্রি বলতে পারেন, এক রাশিয়া হয়তো এখনো পুরোপুরি না, আপনি জানেন চীন এবং আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি ঠেলাঠেলি না? কিন্তু জানেন ওদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা। তো আপনি ধার দ্বারা নাকি বললেন আমার? এগুলো তো আমাদেরকে দেখানো, বুঝেন না বিষয়টা? বলে আজও নাসির নফেল কখনো মারামারি দেখছেন? ওরা কখনো মারামারি করবে? ঈদের নামাজ দুজন পাশাপাশি বসে কথা বললো, তারা সুন্দর করে কথা বলে, সামাই করলো তারা মারামারি করি কারা? আমরা ফাটারা। বুঝেন না? মানে সেম এখনো মারামারি করবে ছোট ছোট টুরে দেশগুলো, বড়গুলো করবে না, কখনো করতে দেখছেন? আমেরিকার এত কিছু বলতেছে, রাশিয়াকে কিছু বলছে? বা রাশিয়াকে আমেরিকা কিছু বলছে? তো পোড়াবাড়া কাকে ধরছে? ইউক্রেনকে ধরছে। ঠিক আছে, চীনকে কে কিছু করতে হবে? উত্তর কোরিয়াকে ধরতে পারতেছে? এগুলো হচ্ছে, আপনাকে বললাম না, মানে যতক্ষণ আপনাকে দমিয়ে রাখা যায়, যতভাবে, তো এটাই হচ্ছে রাজনীতি। আপনাকে যে কোনো ভাবে ব্যবসা বলেন, এভাবে বলেন, যেভাবে কোণঠাসা করা যায়। যেমন ইরানকে অনেক চাইছে কোণঠাসা করে রাখার জন্য, ওদের তেল অবরোধ করে রাখছে, তাহলে অন্য দেশ কিছু করে না? যে তাহলে আপনার কথা যদি আমি বলি, ইরানের তো প্রায় 15 বছর তেল অবরোধ ছিল শুধু আমেরিকার সাথে ঝামেলার কারণে। তাহলে যেখানে ওয়ার্ল্ড তেল বিক্রি করতেছে ধরেন ব্যারেল $80, সেখানে ইরান বলতেছে আমি $60 দিয়ে তেল দিব, কিন্তু এরপরে ওই তেল কেউ কিনতে পারতেছে না। তাহলে আমি আমেরিকার বয় তো কিনতেছি না, তাহলে অস্ট্রেলিয়া ওর থেকে তেলগুলো কিনে নেয় কেন? ধরেন কানাডা তার থেকে তেলগুলো কিনে নেয় কেন? হ্যাঁ, এটা হচ্ছে পাওয়ার। দেখাই, প্রোফাইল দেখাই দেখবা না কেন? এটা হচ্ছে মানে এই, মানে ব্যবহারের যে একটা মানে ব্যাপার আছে, যে মানে হচ্ছে আপনার তাদের কানেক্টিভিটির যে একটা ব্যাপার, এটা দেখে মনে হয় আর কি ভয় পায় না। হুম। ইন্ডিয়া রাশিয়া থেকেও নিছে, ইরান থেকেও নিছে, এটা হচ্ছে ইন্ডিয়ার সুবিধা কাজে লাগাইছে। কিরকম সুবিধা কাজে লাগাইছে? ধরেন দক্ষিণ এশিয়ায় যদি আমেরিকার সাম্রাজ্য যদি বিস্তার করতে চায়, তাহলে দক্ষিণ এশিয়ার দুইটা ম্যাক্স দেশ আছে, একটা হচ্ছে চীন, একটা হচ্ছে ভারত। এখন চীন তো তাদের অ্যান্টি, চীনের সাথে কি তাদের ব্যবসা বলবে? বলবে না। এখন তার তার সাথে সম্পর্ক ভালো কার থেকে হতে হবে? ইন্ডিয়াকে। এখন ইন্ডিয়াকে যদি সে চাবে, ইন্ডিয়া কি তার পক্ষে যাবে? এই কারণে ইন্ডিয়া সুযোগটা নিছে, ওরা ইরান থেকেও তেল কিনছে, রাশিয়া থেকেও তেল কিনছে। এখন প্রশ্ন হতে যায় যে হ্যাঁ, সবাই তো সুযোগটা অপেক্ষায় থাকে, তো ওই ক্ষেত্রে সুযোগটা নিয়ে তার কে? বুঝি নাই। যারা সুযোগগুলো নিতে হ্যাঁ চাচ্ছে, হ্যাঁ, যখন ওর ওর পক্ষে কাজ করে তখন আর ICC হয় এটা তখন অ্যাভয়েড করে কিনা বলতেছেন, মানে না এটা বলতেছেন আর কি? আপনাকে তো আমি প্রথমেই বললাম, আপনি ল বলেন, ধর্ম বলেন, সবকিছু হচ্ছে মিডল ক্লাস এবং লোয়ার ক্লাসের জন্য। এলিট ক্লাসের জন্য ধর্মও নেই, এলিট ক্লাসের জন্য লও নেই। আমেরিকা কি ল মানতেছে তাইলে? আপনার কি মনে হয় জাতিসংঘ যে ল এত বকস করে আমেরিকাকে মানতেছে? আমেরিকা মানলে ওরা প্যালেস্টাইনের পক্ষ নিচ্ছে না? এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার রাজনীতিটা হচ্ছে কিরকম জানেন? আপনি ভৌগোলিক ভাবে, অবস্থানগত ভাবে, সম্পর্কের মাধ্যমে যতটুকু যার থেকে যত বেশি নিতে পারে, রাজনীতি মানে এটাই। হ্যাঁ, ধরেন ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কের মধ্যে দেখেন, ধরেন এখানে হয়তো আমরা ইন্ডিয়া থেকে মনে করছি আমরা অনেক কিছু জিততেছি, আবার ইন্ডিয়া বলতেছে না ওরা আমার থেকে অনেক কিছু জিততেছে।
এই টার্ম গুলো পড়বেন, এগুলোকে বলে উইন উইন সিচুয়েশন টার্ম। তো এখানে রুলস গুলো আসলে বানানো হয়েছে বললাম মিডল ক্লাস এবং লোয়ার ক্লাসের জন্য। যেমন ধরেন আপনি আমি এখন এক্সপ্রেস ওয়ে ইউজ করতে পারতেছি, কিন্তু আহ, একটা যদি পুলিশের আইডিসি যায়, আইডিসির গাড়ি যায়, তার তার ফ্যামিলি নিয়ে যদি যায়, এখন তাকে তো আমি ছেড়ে দিচ্ছি। তার কোনো তার কোনো ল আছে? কিন্তু আমার জন্য অনেক ল আছে এখানে। এক্স্যাক্টলি বিষয়টা হচ্ছে সেরকম আর কি। মানে পাওয়ারফুল মানুষদের জন্য ল তো এগুলো হিসাব করলে আপনি, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন সময় কার দিকে থেকে কতটুকু সুবিধা নিতে পারতেছেন, এটাই আর কি। কারণ বাংলাদেশ মাঝখানে চীনের সাথে সম্পর্ক ভালো ছিল, তখন হয়তো হচ্ছে ইন্ডিয়াকে প্রেশারাইজ করতে পারছে, যে কোনো কাজে হয়তো ইন্ডিয়াকে ডিনাই করতে পারছে। আবার হয়তো ধরেন ইন্ডিয়ার সাথে যখন দেখতেছি কি না আমেরিকার সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে, চায়না ইন্ডিয়াকে আর প্রেশার দিচ্ছে না, তখন আমরাও লুজ হয়ে গেছি। বিষয়টা হয়ে গেছে এরকম আর কি। ওকে, আচ্ছা, তাহলে এই আইসিসি এবং আইসিজে এটা ক্লিয়ার কিনা বলেন, পারবেন? ওকে, তাহলে এবার একটু শিটে যান। আপনাদেরকে আজকের লেকচারের জিনিসগুলো একটু বলি, কতটুকু থেকে পড়বেন, আর বিশেষায়িত সংস্থাগুলো আপনাদেরকে নেক্সট দিন পড়া দিব আর কি আমি। সেটা যেমন এখানে যদিও যা বলছে এগুলো সব আলোচনা করছে, এখানে উল্লেখযোগ্য ঘটনা। সরি, কোথায় শীট থেকে হচ্ছে আপনার কত 15 নম্বর না কত, সরি। হ্যাঁ বলেন। 54, হ্যাঁ অবশ্যই 54। তো আপনার কত 19 থেকে এক 22 পর্যন্ত একটু পড়ে ফেলবেন, জাস্ট যা পড়ছে তা এখানে চলে আসবে। জাতিসংঘের নোবেল থেকে শুরু করে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অসি পরিষদ, আন্তর্জাতিক অপরাধ আদালত, ঠিক আছে? কত পর্যন্ত বলছি বলুন তো? 22 পর্যন্ত একটু পড়ে আসবেন, ঠিক আছে? এই জায়গাটা তো অনেক ইম্পর্টেন্ট, যদি একটু কম হলো পড়া কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বিশেষায়িত সংস্থাগুলো আমরা বলি, আমি একটু করে বলি, সেখানে আমরা কি পড়বো, জাস্ট এরপর আপনি একটু রিডিং করে আসবেন। জাস্ট সদর দপ্তর কোথায় অবস্থিত, আর হচ্ছে কি আপনার কিছু কিছু বিশেষায়িত সংস্থা আছে যাদের কার্যক্রম এবং যাদের মহাপরিচালকের নামটা আমার জানতে হবে, যেগুলো আমাদের দেশে খুব রিলেটেড, আমাদের সাথে রিলেটেড। আমি কি বুঝতে পারছি বিষয়টা? এই জিনিসগুলো করতে হবে। আর আহ, আগের পড়াগুলো তো অবশ্যই আপনাদের পড়ে আসতে হবে আর কি। এবং আপনারা আরেকটা কাজ করবেন, নেক্সট ক্লাসে আসার আগে জাতিসংঘ রিলেটেড যদি কোয়েশ্চেন, যদি না বিসিএস তো আসবে মাস্ট, যে কোয়েশ্চেন গুলো আসছে এই জাতিসংঘের এই বিষয়গুলো, সেগুলো একটু দেখে আসবেন, যাতে আপনি বুঝতে পারেন যে কোন বিষয়টা আপনার বারবার পড়তে হচ্ছে, কোন বিষয়টা আপনাকে পড়তে হবে। ক্লিয়ার করেন। আর যে 3টা ক্লাস নেবে, এই 3টা ক্লাসের শীট বেসড কোনো কোয়েশ্চেন বা নিজেদের পড়া বেসড কোনো কোয়েশ্চেন যদি থাকে, নেক্সট ক্লাসে নিয়ে আসবেন আর কি। ঠিক আছে, ভালো থাকবেন।